জি 1946 সালে শ্রী শ্রী ঠাকুর দেওঘরে পদার্পণের পূর্বেই তার থাকার জন্য বিশাল বড়াল বাংলোটি ভাড়া নেওয়া হয়। তখনই শোনা গিয়েছিল ওই বাড়ি প্রায় 100 বছরের পুরানো। অনেক ব্রিটিশ রাজ কর্মচারী এ বাড়িতে থেকে গেছেন। আরও শোনা গিয়েছিল ব্রিটিশ আমলে সাঁওতাল বিদ্রোহ দমনের সময় ওই বাড়িতে এবং আশেপাশে অনেক নরহত্যা হয়। এই বাড়ির উত্তর সীমানায় জ্যোতি আশ্রমের পাশে যে বিরাট অশ্বত্থ গাছটি আছে, কি করে যেন একটা কথা ছড়িয়ে যায় যে ওই অশ্বত্থ গাছে ভূত আছে। এখানে যেসব নরহত্যা হয়েছে সেখানে প্রেতাত্মাগুলি ওই গাছে বাসা বেঁধেছে। এই বাড়ির মধ্যে ঘুরে ফিরে নানা জায়গায় বসছেন শ্রী শ্রী ঠাকুর। অশ্বত্থতলাগুলোতে একখানা চেয়ার বসে বহুদিন ভক্তবৃন্দের সঙ্গে এবং বহিরাগত বিশিষ্ট ব্যক্তিবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। তাছাড়া এই অশ্বত্থ গাছের ছিল কাঠের কারখানার ভিতরেও শ্রী শ্রী ঠাকুর অনেক দিন এসে বসতেন, কাজকর্ম দেখতেন এবং কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতেন। প্রাতে বৈকালে কোনো একদিন অনেক রাত পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর অশ্বত্থতলায় কাটিয়েছেন, কথা বলেছেন, সবার সঙ্গে বসে বসে তামাক খেয়েছেন। ঋত্বিক অধিবেশন শেষে কোনো বারে কর্মীদের নিয়ে ওখানেই বসে কথাবার্তা বলেছেন। অনেক বাণীও অবতীর্ণ হয়েছে ওই অশ্বত্থতলাতে। তাছাড়া ভাবভক্তিমূলক আলাপ আলোচনা এবং বিনতি প্রার্থনা ও কীর্তনের জঙ্কারে বড়াল বাংলোর প্রতিটি কণা, প্রতিটি সজীব ও নির্জীব পদার্থ পরিপূরিত হয়ে থাকত। মানুষের কথা যদি সত্য হয় তাহলে এই ভাগবত পরিবেশে দুষ্ট প্রেতাত্মাদের থাকার যথেষ্ট অসুবিধা হতে লাগলো। সবশেষে আশ্চর্যের কথা, অশ্বত্থ গাছের বিরাট একটি মোটা ডাল মাঝে মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়তে লাগলো। ডালগুলি পোকায় খাওয়া তো নয়ই, বরং বেশ শক্ত মজবুত। ঝড় বাতাস কিছুই নেই, হঠাৎ ডাল ভেঙে পড়ছে। এই রকম ডাল ভেঙে পড়ার শব্দ শুনে শ্রী শ্রী ঠাকুর বলতেন, ওই একটা ভূত গেল। আবার কয়েকদিন পরে আবার ডাল ভাঙলে বলতেন, আর একটা গেল। কথিত আছে কোনো জায়গা ছেড়ে যাওয়ার সময় ভূতেরা নিকটস্থ কোনো গাছের মোটা ডাল ভেঙে রেখে যায়। ওই অশ্বত্থতলাতেই ছোট একখানা টিনের ঘরে শ্রী শ্রী ঠাকুর আমার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘরের সামনেই প্রশস্ত চাতালের মতন একটা বারান্দা ছিল। ওই বারান্দায় বসে অনেক কথাবার্তা বলতেন এবং শ্রী শ্রী ঠাকুর যখন অশ্বত্থতলায় অবস্থান করতেন তখন ওখানে বসেই তাকে দর্শন করতেন। ইংরেজি 1954 সালের মে মাসে একদিন বিকালের দিকে আমি ওই বারান্দায় চোখ বুজে শুয়ে আছি। শরীরটা ভালো নেই, প্রকৃতিও স্তব্ধ, একটুও বাতাস নেই কোথাও। হঠাৎ মরমর শব্দ শুনে চমকে উঠে বসি। উপরের দিকে তাকিয়ে দেখি অশ্বত্থ গাছের একটি ডালপালাওয়ালা মোটা শাখা ভেঙে মনে হলো আমার মাথা লক্ষ্য করেই নিচে নেমে আসছে। তাড়াতাড়ি একপাশে সরে দাঁড়াবার পরই ডালটি সশব্দে আমার ওই বারান্দা ঘেঁষে ভেঙে পড়ল। সাথে সাথে মনে পড়ল ডাল ভাঙা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের উক্তি। পরে তার কাছে গিয়ে ঘটনাটা বলতে তিনি মিষ্টি হেসে বললেন, বেঁচে গেছিস। এই ব্যাপারে পরে আর ওই অশ্বত্থতলার ঘরে আরও একটি আশ্চর্য ঘটনা ঘটে। সেদিন বিকাল থেকেই আমার পেট খুব যন্ত্রণা হচ্ছিল, তাই শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতে পারিনি। সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে চুপচাপ শুয়ে আছি। আস্তে আস্তে ঘুম এসে গেছে। রাত প্রায় 10টা নাগাদ, কেন জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল। অন্ধকারের মধ্যে চোখ খুলতেই দেখি আমার পাশে একখানা চৌকি ছিল, তার উপরে সাদা থান পরা, মাথার উপরে ঘুমটা টানা একটি মহিলা বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তার হাত দুটি কুলের উপর রাখা। আমি শুয়েই ওই মহিলাকে চিনবার চেষ্টা করছি। একটু পরেই অন্ধকারের মধ্যে মহিলাটির ছায়া মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে চিন্তা হলো, আমি তো ঘরের দরজা বন্ধ করেই শুয়েছিলাম, ওই মহিলা তাহলে ঢুকলেন কি করে?
পরক্ষণেই ওর অদৃশ্য হয়ে যাওয়ার কথা মনে হতেই একটু ভয় ভয় ভাব হলো। তাড়াতাড়ি উঠে আলো জ্বালালাম, দরজা খুলে দিলাম, কোথাও কিছু নেই, সব স্বাভাবিক চলছে। পরদিন সকালে শ্রী ঠাকুরের কাছেই অদ্ভুত ঘটনাটা বলি। শুনে তিনি বললেন, কেউ বোধহয় তোকে দেখতে এসেছিল, অর্থাৎ আমার শরীর অসুস্থ ছিল, তাই সহৃদয়া জননী সমা কেউ এসে ওইভাবে আমার দিকে তাকিয়ে বসেছিলেন। উল্লেখযোগ্য ওই ঘটনার পর আর কোনো দিন অশ্বত্থ গাছের ডাল ভেঙে পড়েনি বা কিছু দেখা যায়নি।